ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা পানির সময় জেলা থেকে সরাসরির শুরুতেই আজ নজর রাখবো 6 মাস দেশান্তরের সাপ মুক্তি অবশেষে। হ্যাঁ, দেশে ফেরা সোনালীদের মালদা সীমান্ত দিয়ে ভারতে ফিরবে সোনালীরা। আর সোমবার বাংলাদেশ কোর্টের রায়, আর তারপর জেল মুক্তির 3 দিন পরও দেশের মাটিতে ফেরা যাচ্ছিল না। অবশেষে আজ ফিরছেন সোনালীরা। 6 মাস জেলে থাকতে হয়েছে, তারপর সীমান্ত পার করার অভিযোগ ছিল জোর করে। 6 মাস জেলে থাকার পর অবশেষে যখন জামিন পাওয়া গেল, তারপর সুপ্রিম কোর্টকে বলতে হলো যে কেন এখনো পর্যন্ত ফিরতে পারছে না। পরিবার অভিযোগ করছিল। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, 6 মাস দেশান্তরের অবশেষে সাপ মুক্তি, কিভাবে কখন ফিরছে সোনালীরা? দেখো, 18ই জুন থেকে আজকে 5ই ডিসেম্বর এই গোটা যাত্রাপথে প্রায় প্রত্যেক দিনই সোনালী খাতুন এবং তার সন্তানদেরকে নিয়ে আলোচনা হয়েছে, তার পরিবারের সদস্যদের বক্তব্যকে নিয়ে আলোচনা হয়েছে এবং দেশের শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কেন্দ্র যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে আলোচনাতে উঠে এসেছে। এবং অবশ্যই সোনালীকে বাংলাদেশে পাঠানো, তাকে ফেরত নিয়ে আসার এই যে গোটা পর্যায়, অর্থাৎ 18ই জুন থেকে আজকের এই 5ই ডিসেম্বর পর্যন্ত, তাকে ঘিরে রাজনৈতিক চর্চাও গত কয়েক মাস ধরে বারবার ধরে চলেছে। তুমি জানো যে কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল তিনি উল্লেখ করেন যে কেন্দ্রের তরফ থেকে কথা বলা হচ্ছে এবং দ্রুত যাতে সোনালীদেরকে ফিরিয়ে আনতে পারা যায় কেন্দ্র সে ব্যাপারে হস্তক্ষেপ করবে। এবং সুপ্রিম কোর্টে সেটি বলার পর সুপ্রিম কোর্টও কেন্দ্রকে নির্দেশ দেয় যে এই কথা বলার পর যেন থেমে না থাকে, দ্রুত যেন সেই কার্যাবলী যেন প্রয়োগ করা হয়। এবং তারপরই হচ্ছে হাইকমিশনের তরফ থেকে লাগাতার যোগাযোগ করা হয়। ঢাকাতে ভারতীয় হাইকমিশনের যারা প্রতিনিধিরা রয়েছেন, যারা বাংলাদেশের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের সঙ্গে তারা বারবার ধরে কথা বলেন। এবং যেটা খবর, কিছুক্ষণের মধ্যেই মালদার যে মহদীপুর যে সীমান্ত, সেখান দিয়ে সোনালী এবং তার যে সন্তান তাদেরকে নিয়ে আসা হবে। এর মাঝের যে প্রক্রিয়া, যেটা নিয়ে বারবার ধরে সোনালীর পরিবার অভিযোগ করেছে, সেটা হচ্ছে যে তারা ভারতীয়, তাদের কাছে ভারতের নাগরিকত্ব হিসেবে প্রমাণ রয়েছে, সোনালী ভারতীয় সে প্রমাণ রয়েছে, এবং কেন তাকে দিল্লি পুলিশের তরফ থেকে বাংলাদেশি বলে আটক করা হলো এবং কেন আসাম সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তুলেছেন। রাজ্যের শাসক দলের তরফ থেকেও যারা সাংসদরা রয়েছেন, এমনকি খোদ মুখ্যমন্ত্রী একাধিকবার সোনালীদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, তার বক্তব্যকেও রেখেছেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সোনালীর পরিবার যে তথ্যগুলি তুলে ধরছিল, সেই তথ্যগুলোর মধ্যে যৌক্তিকতা রয়েছে, এই প্রসঙ্গের কথা আদালতের তরফ থেকেও কার্যত বোঝা হয় এবং সে কারণেই কেন্দ্রের উপর চাপ তৈরি করা বা উল্লেখ করা হয় যে কেন্দ্র যেন এই ব্যাপারে যেন কোনো যেন ঢিলেমি যাতে না দেখায়। শেষমেশ কেন্দ্রের যে দৌত্য, তারা যে ডিপ্লোম্যাটিক যে আলোচনা, সেটি তারা চালিয়ে যায় এবং শেষমেশ তারই পরিস্থিতিতে আজকে সোনালী কিছুক্ষণের মধ্যে ভারতে ফিরতে চলেছেন, এমনটাই জানা যাচ্ছে। একেবারে আবির, অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা এই বিষয় নিয়ে সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন, কি রিয়াকশন তার শোনাবো। ওরা মোহনপুর বর্ডার দিয়ে ঢুকবে মালদার। এই লড়াইটা প্রচুর কঠিন লড়াই ছিল। সোনালী পরিবারের পাশে তাদের প্রত্যেকের জয়, যেখানে রাষ্ট্র তার নিজের নাগরিককে বাইরে পাঠিয়ে দিচ্ছে, পুশব্যাক করে মেরে পাঠিয়ে দিয়েছে এবং মানে যে প্রেগনেন্টও ছিল তার প্রতি কোনো সিম্প্যাথি নেই। ওরা পুরো শক্তি দিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছিল যে কিভাবে ওদেরকে না আনানো যায়। এটা আপামর বাঙালি যারা সবাই ওদের পাশে ছিল, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখনো 4 জন বাকি আছে, তাদের আবার নেক্সট হিয়ারিং আছে 12 তারিখ। আশা করছি তারাও 12 তারিখের রায়ে আবার ফিরে আসবে দেশে। আর অবশেষে 6 মাস লাগাতার একটা যুদ্ধ, আর তারপর দেশে ফেরা আজ। আর কিছুক্ষণের মধ্যেই সোনালীরা ফিরবেন। কিন্তু সোনালীর বীরভূমের বাড়ি, সেদিকে যদি একটু আমরা নজর রাখি, তার কারণ এই 6 মাস ধরে শুধু সোনালীরা লড়াই করেছে তা নয়, তার বাড়িতে যারা ছিলেন পরিবার পরিজনরা, প্রত্যেক দিন তাদেরও লড়াই ছিল। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, এই 6টা মাসের লড়াই, সোমবার জামিন পাওয়ার পরও যখন সোনালীরা ফিরতে পারছিলেন না, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, কেন্দ্রকে নির্দেশ দেওয়া, তারপর অবশেষে ফিরে আসা, 6 মাসের লড়াইটা তার পরিবারেরও ছিল, অবশেষে স্বস্তি। দেখো, একদমই তাই। সোনালীর পরিবারের যেমন স্বস্তির, পাড়া প্রতিবেশীদেরও স্বস্তি। প্রত্যন্ত গ্রামীণ এলাকা, এই মুরারই বিধানসভার পাইকর এলাকা, সেই এলাকায় সোনালীর বাড়ি এবং তার বাবা মধু শেখ আজকেও যেটা দাবি করছেন যে তার মেয়ে, এবং সে তো ভারতীয়, তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, প্রায় 6 মাস বাংলাদেশে কাটাতে হলো, জেলে কাটাতে হলো তার মেয়ে অন্তঃসত্ত্বা। এবং তার মেয়ের যে ক্ষতি হলো, তার মেয়ের একটি 8 বছরের সন্তান
তার যে ক্ষতি হলো এই ক্ষতিপূরণ কে দেবে, এবং সেই নিয়েই প্রশ্ন তুলছেন। এবং তিনি এতদিন থেকে যে চিন্তায় ছিলেন অবশেষে চিন্তা মুক্ত হচ্ছেন, আজকে ঘরের মেয়ে ঘরে ফিরছে। পাশাপাশি যারা পাড়া প্রতিবেশী আছে তারাও কিন্তু সেই পরিবারের পাশে ছিলেন। আদালত যাওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম তারা কিন্তু এই পরিবারের পাশে থেকে করেছেন, এবং প্রতিবেশীরাও দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে ঘরের মেয়ে কবে ঘরে আসবে। অবশেষে আসতে চলেছে এবং প্রত্যেকেই খুশি এই খবর আসতেই। একেবারে এবার শুধু অপেক্ষার প্রহর গোনা কখন সোনালীরা এসে পৌঁছবেন। বহুত আনন্দ লাগছে, খুশি লাগছে, অনেকদিন পর এসছে, দেখতে আনন্দ লাগবে। অন্যায় কাজ করেছে না, যার শরীর পাঠান দিয়েছে, তার ছেলে পিলার পড়াশোনা সেগুলানো বেকার এলো, এবং আমার মেয়ের ডাক্তার মাক্তারও করা ক্ষমতা ছাড়া জেলে ভরা ছিল, সেগুলানো এখন হয়নি। বহুত অসুস্থ, তার দায়ী খেলবে এখন। এই সরকার তার ক্ষতিপূরণ দিবে এখন আমাকে। আমরা অত্যন্ত খুশি, আজকে দীর্ঘ 8 মাস অপেক্ষার পর অবশেষে সোনালী খাতুন ফিরে আসতে চলেছে। আমরা পাড়া প্রতিবেশী, সোনালীর মা বাবা সকলে অত্যন্ত খুশি। এখন শুধু তাকে সামনে থেকে দেখারই অপেক্ষা। এতদিন যেতে সে বিনা কারণেই কোনো দোষ ছাড়াই জেল খাটলো, দোষ ছাড়াই 8 মাস নিজের দেশের নাগরিকত্ব থেকেও সে ভারতের বাইরে থাকলো। এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। অবশেষে সত্যের জয় হলো এবং সোনালী ফিরে আসতে চলেছে। আমরা খুব খুশি। 6 মাসের একটা লড়াই। 26শে জুন 2025 সোনালী সহ 6 জনকে সীমান্ত পার, আর তারপর 6 মাস কেটে গেল। সোমবার বাংলাদেশের কোর্টে জামিনের পর জেল মুক্তি, আর আজ অবশেষে দেশে ফেরা। চব্বিশে জুন 2025 সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে দিল্লি পুলিশের হাতে আটক সোনালী বিবি। 26শে জুন 2025 কোনো কাগজপত্র যাচাই না করেই সোনালী সহ আরো 5 জনকে বাংলাদেশে পাঠানো হয়। 24শে সেপ্টেম্বর 2025 4 সপ্তাহের মধ্যে সবাইকে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সময়সীমা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানতে ব্যর্থ কেন্দ্র। 25শে নভেম্বর 2025 সোনালী বিবিকে ভারতে ফেরাতে ফের কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 ডিসেম্বর 2025 বাংলাদেশের আদালতে সোনালী বিবি সহ সবার জামিন মঞ্জুর। এদিনই সোনালী বিবি ও তার নাবালক শিশুপুত্রকে দেশে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। অবশেষে দেশে ফেরা সোনালীর। সোনালী দেশে ফিরছে। আদালতকে, দেশের শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছিল, আর এদিকে যখন বাঙালি হেনস্থা নিয়ে বলতে গেলেন বাধার মুখে পড়তে হলো সাংসদ শতাব্দী রায়কে। আজ ঠিক এই ঘটনাই ঘটেছে। এই অভিযোগই এসেছে সংসদে তৃণমূল সাংসদকে বলতে বাধা। সরব বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বাংলা বললেই বাংলাদেশি তকমার অভিযোগ একবার দেখাই। মহারাষ্ট্রে একজন বাঙালি যাদের কাছে ভ্যালিড কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তাও তাদেরকে চেক করা হচ্ছে না। ঠিক একইভাবে মহারাষ্ট্রে একজন বাঙালি পরিযায়ী শ্রমিককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে শুধু ভাষার উপরে কেন্দ্র করে কাউকে পাঠানো যেতে পারে না। যদি প্রত্যেক माननीय श्री जुगल किशोर जी, माननीय श्री जुगल किशोर जी आप बोलिए। सभापति जी धन्यवाद आपका। आप बोलिए। आपने मुझे अपने संसदीय क्षेत्र टूरिज्म के माध्यम से रोजगार को बढ़ावा मिले, इसके लिए मैं जो है वो अपनी बात यहाँ पर रखना चाहता हूँ। आप अपने kindly go to your seats. Please go to your seats. Please go back to your seats. Please go back to your seats. मैडम शताब्दी रे, मैडम प्लीज गो बैक टू योर सीट। शताब्दी रे को 1 मिनट में समय देता हूँ अपनी बात रखने के लिए। डिमांड क्या है? अगर बांग्ला बोलने से किसी को बांग्लादेशी प्रूफ करके बांग्लादेश में भेजना चाहे तो बीजेपी को भी हिंदी उर्दू बोलने के लिए पाकिस्तानी बना के पाकिस्तान में भेजो। You place your point.
আমরা দেখলাম শতাব্দী রায় বলা শুরু করতেই তাকে থামিয়ে বিজেপি সাংসদকে অভিযোগ উঠছে। তারপর ট্রেজারি বেঞ্চে গিয়ে বিজেপি সাংসদের মাইক ব্যবহার করলেন শতাব্দী রায়। তারপর অবশেষে 1 মিনিট বলতে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, সংসদের বাইরে আমরা বারবার দেখেছি তৃণমূল সুর চড়িয়েছে নিয়ে, আজ যখন ভিতরে বলতে যাওয়া হলো তখন সেখানে বাধার মুখে পড়তে হলো, এমনটাই অভিযোগ। তৃণমূল এই মুহূর্তে দাঁড়িয়ে কি অভিযোগ করছে? দেখো, তৃণমূলের অভিযোগ খুব স্পষ্ট। তাদের বক্তব্য যে যখন তারা বাঙালি পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা তারা তুলতে চাইছেন এবং সাংসদ শতাব্দী রায় তিনি যে অভিযোগ করেছেন যে তিনি কিন্তু আজই নয়, এর আগেও তিনি বেশ কয়েকবার চেয়েছিলেন এই বিষয়টিকে তুলতে এবং এই বিষয় নিয়ে প্রশ্ন করতে, কিন্তু তিনি সুযোগ পাননি এবং অবশেষে আজকে যখন সুযোগ পেয়েছিলেন তখনও তার বক্তব্য চলার মাঝখানেই তাকে তার জায়গায় অন্য সাংসদকে বলার সুযোগ করে দেওয়া হয়। ফলে একেবারেই যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে দুর্দশার কথা তৃণমূল বারবার করে তুলে ধরতে চাইছে, সেখানেই বাধা দিতে চায় কেন্দ্র বা সরকার, সেই কারণেই তাদেরকে এই বাধার সম্মুখীন হতে হচ্ছে। যদিও তাদের বক্তব্য স্পষ্ট যে যাদের সামনে যদি বাধা আসে, আজ শতাব্দী রায় যেরকমভাবে তার প্রতিকার করেছেন, একেবারে সেই সাংসদের যে চেয়ার ছিল সেখানে চলে গিয়ে তিনি সেখানে তার মাইক নিয়ে সেখানেই বক্তব্য রাখতে শুরু করেছেন, এরকমভাবেই তারা প্রতিবাদ তারা জানিয়ে আসবেন এবং তারা বাংলার মানুষের কথা তারা তুলে ধরবেনই। বেশ, সোনিয়া, আমার মাইগ্রেন্ট লেবার যেগুলোকে আমার এলাকা থেকে প্রেগনেন্ট মহিলাকে পাঠানো হয়েছে, যেই বলতে শুরু করেছি ওদের সমস্যা, ওরা বলতে দেবে না। পরে বিজেপির এমপিকে টাইম দিয়েছে, আমিও তখন বিজেপির ওখানে চলে গেছি। বিজেপি এমপি মাইকের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে গেছি, এমপি আমাকে যদি বলতে না দাও, কারণ আমি পেয়েছি, আমার রাইট আছে, আজকে তোমাকে বলতে দেবো না, আমি কাউকে বলতে পারবো না। আবার দিনও বললো 1 মিনিট, তুমি 3 মিনিট মোদিজির তারিফ করলে 3 মিনিট 10 মিনিট দিচ্ছ, আর তুমি আমার সময় যে তুমি অ্যান্টি কথা বলছি তুমি 1 মিনিট দেবে। যদি 1 মিনিট তুমি বলতে দাও, তোমার ডিমান্ড একটা, সেটা হচ্ছে যদি এই লজিকে বাংলা কথা বলার জন্যে তুমি কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাচ্ছ, তাহলে সেই লজিকে বিজেপি এমপি যারা হিন্দি উর্দু বলে তাদেরকে পাকিস্তানি বানিয়ে পাকিস্তানে পাঠাও। কোনো স্বায়ত্তশাসন কারোর কেড়ে নেওয়া হয়নি, এ নিয়ে বিজেপিরও বক্তব্য আছে, পশ্চিমবঙ্গ বিজেপিরও নির্দিষ্ট অবস্থান আছে। সুতরাং বাংলা বিরোধিতার কথা হচ্ছে না। পশ্চিমবঙ্গে কেন আজকে শিক্ষিত ইঞ্জিনিয়ারদের ধরে রাখতে পারছে না, তার কারণ হচ্ছে এই রাজ্য থেকে সবাই পরিযায়ী হয়ে যাচ্ছে। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। 2002 ভোটার তালিকায় অস্তিত্ব ছিল না, লিস্টে ছিল না সংবিধান তৈরির অন্যতম কারিগরের ঠিকানায়। 13ই নভেম্বর এই খবর আমরা দেখিয়েছিলাম, আর তারপর কমিশনের তরফে যোগাযোগ, নিউজ 18 বাংলার খবরের জেরে শেষমেশ চন্দ পরিবার এসআইআর ফর্ম ফিল আপ করার সুযোগ পেল। হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ 2002 ভোটার তালিকায় কোনো রকম অস্তিত্ব ছিল না। 13ই নভেম্বর খবরের পর কমিশনের তরফে যোগাযোগ, আর 20শে নভেম্বর তালিকা সংশোধন করে নাম তোলার আশ্বাস। চন্দ পরিবারের নাম ঠিকানা তোলার আশ্বাস দেয় কমিশন, আর কমিশনের আশ্বাসের পর এসআইআর ফর্ম ফিল আপ। এসআইআর ফর্ম ফিল আপ রাসবিহারী অ্যাভিনিউয়ের চন্দ পরিবারের নাগরিকত্ব ফেরায় খুশি সারদা চরণ চন্দের পরিবার। ভোটার লিস্টে নাম নেই সেটা একটা ব্যাপার, কিন্তু একটা বাড়িই নেই, সেটা তো আমার খুবই চিন্তার বিষয় ছিল। এবং সেই অভিমান থেকে আমি বলেছিলাম যে এই ফর্মটা আমি ফিল আপ করবো না, আমি প্রতিবাদ করছি। তো ইলেকশন কমিশন এই কথা মিডিয়াতে দেখে ওনারা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করেন ফোনে, তারপরে বাড়িতে এসে ভিজিট করেন এবং তারপরে ওনারা কিন্তু খুবই কোঅপারেট করেছেন আমাদের সঙ্গে। ফাইনালি আমরা ফর্মটা ফিল আপ করেছি। আমি তো বলতে গেলে পার্সোনালি জানিয়েছিলাম আপনাদেরকে, এবং আপনারা যে সঙ্গে সঙ্গে এসে রেসপন্ড করেছিলেন এবং এত সুন্দর করে কভার করে ছিলেন, যেটা যে সত্যি ইলেকশন কমিশনকে নাড়িয়েছে ব্যাপারটা, এবং খুবই খুবই খুশি। আমার ভালো লাগছে এই ব্যাপারটা আপনাদের মাধ্যম দিয়ে নির্বাচন, আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যম দিয়ে নির্বাচন কমিশনের গোচরে গেছে। তারা টোটাল অফিসাররা ওনার কাছে এসেছিলো, বলেছেন যে এই ব্যাপারটা আমরা যতদূর যাওয়ার করবো, আপনাকে আশ্বস্ত করছি আপনার কাছ থেকে আমি ফর্ম নিয়ে গিয়ে আমরা জমা দিয়ে আপনার ভোটাধিকার যাতে কোনো রকম অসুবিধা না হয়, ওনার আশ্বস্ত শোনার পর ওনার আমার পরিবার সই করেছে। সই করার পর আমি সিদ্ধান্ত নিলাম, উনি যখন বলেছেন যে সই করেছে, তারপর আমি সই করলাম।
আর আজই গ্রুপ সি ও ডির অযোগ্য তালিকা প্রকাশ হবে। আজই অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে, কিন্তু কখন প্রকাশিত হবে আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হাইকোর্টের নির্দেশেই অযোগ্য তালিকা প্রকাশ, কিন্তু কখন? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির অযোগ্যদের। ৩,৫১২ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এর আগের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে শুধুমাত্র নাম ও রোল নাম্বার দেওয়া হয়েছিল। এবার নাম ও রোল নাম্বারের পাশাপাশি তাদের অভিভাবকের নাম এবং জন্ম তারিখ, এই দুটিকে যুক্ত করে কিছুক্ষণের মধ্যেই এসএসসির ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দেওয়া হবে। হয়তো আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে দেওয়া হবে। ইতিমধ্যেই সেই কাজ প্রস্তুত করেছে কমিশন। কিছুক্ষণের ওয়েবসাইটে আপলোডিং এর কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইট থেকে দেখা যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। এর আগে তুমি দেখেছো নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগেরও পূর্ণাঙ্গ তালিকা অযোগ্যদের প্রকাশ করেছিল এসএসসি। আর এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগের 2016 নিয়োগের যারা অযোগ্য রয়েছেন তাদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। হাইকোর্টের নির্দেশ মেনে সেই তালিকার কিছুক্ষণের মধ্যেই এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। বেশ। আর এবার নজর রাখবো খাস পঞ্চায়েত অফিসে সালিশি সভা। হ্যাঁ, উপপ্রধানের সামনে তরুণীকে ধর্ষণ এবং খুনের হুমকি। হুগলির সিঙ্গুরে চাঞ্চল্যকর অভিযোগ, কিন্তু মানতে নারাজ উপপ্রধান। তৃতীয় ব্যক্তি গুন্ডা ধর্ষক কে আমি জানি না, সেই ব্যক্তি আমাকে দুটো ভাষা বলে, মানে হত্যা করার আর ধর্ষণের দুটো হুমকি। এটা কি পঞ্চায়েতের ভেতরে? একদম উপপ্রধানের সামনে হয়েছে, আপনারা চাইলে সিসিটিভি ফুটেজ চেক করে নিতে পারেন। হুগলির সিঙ্গুরের নসিবপুর গ্রাম পঞ্চায়েত, এখানে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ। সেই বিবাদ মেটাতে বুধবার সালিশি সভা ডাকা হয় পঞ্চায়েতে। সেই মতো দুপক্ষই যায় পঞ্চায়েত অফিসে। তাদের মধ্যে এক তরুণীও ছিলেন। তার অভিযোগ, সালিশি সভায় পঞ্চায়েত উপপ্রধানের সামনেই তাকে ধর্ষণ এবং খুনের হুমকি দেন এক ব্যক্তি। সে সময় তিনি মোবাইল ফোনে ভিডিও করছিলেন। অভিযোগ, ফোনটি কেড়ে নেওয়া হয়। এ নিয়ে সিঙ্গুর থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন তরুণী। পার্টিশন শুটের কারণে আমাকে সভাপতি আসে আমার বাড়িতে, এসে আমাকে আমন্ত্রণ জানায়। উপপ্রধান গোবিন্দ ধারা সে আমাকে ব্যক্তিগত আমার পাণ্ডিত্য নিয়ে অপমান করতে থাকে আমাকে। তারপরে আমি ভিডিওটা অন রেখেছিলাম, কারণ যেহেতু আমার বাবা অনুপস্থিত, কারণ লোকজন আমাকে বকাবকি করতে শুরু করে, অপমান করতে শুরু করে যে ভিডিও কেন অন রয়েছে। সমস্ত ভিডিও ডিলিট করে দেয়। আর সত্ত্বেও একটা তৃতীয় ব্যক্তি গুন্ডা ধর্ষক কে আমি জানি না, সেই ব্যক্তি আমাকে দুটো ভাষা বলে, মানে হত্যা করার আর ধর্ষণের দুটো হুমকি। এটা কি পঞ্চায়েতের ভেতরে? একদম উপপ্রধানের সামনে হয়েছে, আপনারা চাইলে সিসিটিভি ফুটেজ চেক করে নিতে পারেন। এভাবে হত্যার হুমকি দিয়েছে, আমি মেনে নিলাম, কিন্তু ধর্ষণের হুমকি কেন? আমি একটা মেয়ে বলে সেই জন্য ধর্ষণের হুমকি? ও যেটা বলছে টোটাল মিথ্যা কথা বলছে। মানে ধর্ষণ এবং এইরকম পঞ্চায়েতে হয়? পঞ্চায়েতে কেউ কাকু হুমকি বা ধর্ষণ, এখানে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে। হুমকি দেওয়া হয়েছে? না, হুমকি কিছু না। ওকে বলা হয়েছে তুমি এটা ভিডিও করছো কেন, এটাকে বন্ধ করো। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। রাজ্যে যবে থেকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শুরু হয়েছে, বিভিন্ন প্রান্তে নানা সমস্যার সমাধান হয়েছে। এবার এই প্রকল্পেই ঘুচল আধার। জলপাইগুড়ির বেলাকোবার বড়বাড়ির রাস্তায় বসানো হলো 8টি সোলার লাইট। আর আবেদনের মাধ্যমেই 3 মাস, মাত্র 3 মাসের মধ্যেই হলো সমস্যার সমাধান। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা এলাকা। এখানেই বড়বাড়ির রাস্তা এতদিন ডুবেছিল অন্ধকারে। গ্রামের চৌমাথা থেকে গলিপথ কোনো জায়গাতেই আলো না থাকায় সমস্যায় ছিলেন বাসিন্দারা। তাদের দাবি, রাস্তায় আলো না থাকায় হামেশাই দুর্ঘটনা ঘটত। অন্ধকারের সুযোগে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছিল। মাস 3 আগে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে রাস্তায় আলোর দাবি জানান বড়বাড়ির বাসিন্দারা। এরপরই পদক্ষেপ। বড়বাড়ির রাস্তায় বসানো হলো 8টি সোলার লাইট পোস্ট। খুব ভালো হয়েছে, মানে রাস্তাটা খুব ভালো হলো। এখানে অনেক লোকজন দাঁড়ায় থাকে এবং চারদিকে রাস্তা, এই রাস্তাটা এখানে খুব যানজট হয়। এখানে গাড়ি ঘোড়া কোনো অ্যাক্সিডেন্ট হবে না আলোটা থাকলে। আমাদের পাড়া আমাদের সমাধানের প্রথমবার আমরা জলপাইগুড়ি সদর ব্লকে সোলার লাইট দিয়ে আলোকিত করলাম একটা এলাকা। টোটাল 8টা সোলার লাইট লাগালাম। তো এটা আমাদের কাছে একটা বিরাট বড় সাফল্য যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে এইভাবে মানুষের দ্রুত এত পরিষেবা আমরা দিতে পারছি। রাত নামলে আর ভয় নেই। দুর্ঘটনা বা দুষ্কৃতী দৌরাত্ম্যের আতঙ্ক কেটেছে। বেলাকোবার বড়বাড়ির রাস্তাগুলো ভাসছে খুশির আলোয়।
জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।